হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো তোমরা। আজকে শুরু করব ওয়ার্ক পাওয়ার এনার্জির পার্ট 4। তোমরা নিশ্চয়ই পার্ট 3টা পড়ে নিয়েছো। পার্ট 3 দেখবে কয়েকটা অঙ্ক করানো ছিল ফার্স্টেই, যে ভি ইকুয়াল টু 5x⁵ অর্থাৎ কি বেগের সাথে স্মরণের সম্পর্ক আছে। বেগ স্মরণ, বেগ আর স্মরণ। আরও একটা টাইপ করানো হয়েছিল যেখানে কি ছিল, স্মরণ সময়। এই অঙ্কটা আমি দুভাবে করিয়েছি, ঠিক আছে। আলটিমেট দেখবে দুটো মেথডের মধ্যে একটাই মিল আছে, যে ডাব্লিউ কৃতকার্য ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স, অর্থাৎ কি এফ এর মানটা কি পুট করেছিলাম, যে এম এ ডি এক্স, তাই তো। যেখানে এটাকে কি ফর্মে লিখেছিলাম, ডিএক্স ফর্মে, মানে এর মানটা এক্স থেকে এর মানটা বের করে নিয়েছিলাম স্মরণ থেকে, বা ভি থেকে এর মানটা বের করেছিলাম কি করে, ডিভি ডিটি করে। আর এখানে কি করেছিলাম, ডিএক্স ডিটি করে এসেছিল কি ভি, তারপর ভি থেকে আবার ডিভি ডিটি করে এ। আলটিমেট আমি এই ফর্মুলাটা ইউজ করেছি। তারপর দেখো পাওয়ার পড়েছিলাম, ক্ষমতা কি, কার্য করার হার। যে যত তাড়াতাড়ি কার্য করতে পারবে তার ক্ষমতা বেশি। ধরো কোনো একটা টপিক মুখস্থ করছো, যে যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে তার কি বলা হয়, মেমোরির ক্ষমতা বেশি, মুখস্থ করার ক্ষমতা বেশি। এর কি একক ছিল, এটা হচ্ছে জুল পার সেকেন্ড, আর এটা হচ্ছে কি আর্ক পার সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস, এটা এসআই, আর ওয়াটটা কি হচ্ছে, চলতি একক, মানে যেটাকে ব্যবহারিক একক বলা হয়। তোমাদের বাড়িতে যে ইকুইপমেন্টগুলো আছে, টিউবলাইট, ঠিক আছে, ফ্যান, এগুলো সবই কিসে পরিমাপ করা হয়, ওয়াটে। আর যে মোটর দেখবে, জল তোলার মোটরগুলো, সেগুলোকে ওয়াটে ব্যবহার করা হয়, কিন্তু সেগুলোকে বলা হয় এইচপি বলা হয়, হর্স পাওয়ার। সাধারণত 1.5 এইচপি বা 1 এইচপি এরকম মাপ করা হয়। এবং পাওয়ারের ফর্মুলা কি ছিল, পি ইকুয়াল টু এফ ভি। সে এফ এর বিভিন্ন মানে দেখেছিলাম বিভিন্ন রকম কেস। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি পড়েছিলাম, যে এফ ইন্টু ভি, যেখানে ভিটা হবে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস কখন নেব, যখন বিভিন্ন টাইমের ক্ষেত্রে বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এখানে, বা বেগটা বিভিন্ন হবে, সেক্ষেত্রে প্রত্যেক পয়েন্টে ক্ষমতার মানটা বিভিন্ন হতে পারে, ঠিক আছে। প্রত্যেক পয়েন্টের মানটা বিভিন্ন হতে পারে। তারপর দেখো এরকম একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে দেখানো হয়েছিল কি, এটা নোট করে নেবে এখানটা একটুকু, যে এক্ষেত্রে এখানে ব্লকটা ছিল, এই ব্লকের বল প্রয়োগ হচ্ছে এরকম এফ, তাই তো। এটা আর ব্যাসার্ধের বৃত্তপথ, আর এটা কোনো একটা কোণে সরলো এই কোণটাতে। এখানে কত ছিল, এফ এর ডাইরেকশন এদিকে। এখানে কি বললাম, যে বলের যেদিকে ডাইরেকশন আছে বস্তুর স্মরণ কিন্তু সেদিকে হচ্ছে না, স্মরণ হচ্ছে এইটুকু, কিন্তু বলের ডাইরেকশন স্মরণ নয়। তখন কি নিতে হবে, আমাকে একটা উপাংশ নিতে হবে। তো এটা যদি থিটা হয়, তাহলে এখানে কৃতকার্যের মান কত হয়েছিল, যে পি ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু, এটা মেনলি অঙ্ক ছিল কিন্তু কৃতকার্যের, আমি এখানে টেনে নিয়ে এলাম, ওখানে করাইনি বলে। ডাব্লিউ ইকুয়াল টু কি ছিল, যে এফ আর সাইন থিটা, তাই তো। এবার এখানে দেখো তো, যদি বস্তুটা এইখানে চলে আসে, তাহলে এই প্রয়োগ হচ্ছে এতটা, কতটা স্মরণ হলো, এখান থেকে এতটা হচ্ছে কতটা, আর তখন সাইন কত হবে, 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, তখন 90 ডিগ্রি। তখন কত আসছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ আর। অর্থাৎ কি বললাম, যে বস্তুটা যদি এখান থেকে এখানে আসে, এখান থেকে একদম এই পয়েন্টে এলো, তখন ডাব্লিউ ইকুয়াল টু এফ আর, ঠিক আছে। এখানে দেখো তো, বলের অভিমুখে স্মরণ হয়নি। যদি এরকম কেস হয়, এটা 1 নম্বর কেস, 2 নম্বরটা এর নোট করবে। এখানে আছে বস্তুটা স্মরণ হলো এখানে, অর্থাৎ কত হলো, এরকমই হলো। এখানে ধরে নাও এটা স্মরণের পরিমাণ হচ্ছে, এটা কি ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন, তাহলে এটা হচ্ছে কি স্মরণের মান, ওটা ও, এটা যদি এ নাম দিই, এটা বি দিই, তাহলে কি হচ্ছে, এ বিটা কি নির্দেশ করছে, স্মরণ, তাই তো। এবার যদি বলের অভিমুখটা এই দিকেই হয়, তাহলে কৃতকার্যের মান কত হবে, বল ইন্টু স্মরণ, এটা তো সিম্পলি আছে, কত স্মরণ হয়েছে দেখো, এটা কিন্তু স্মরণের মান, তখন কিন্তু আর হবে না, তখন কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, বল ইন্টু স্মরণ সমান হচ্ছে কত, এফ ইন্টু স্মরণের মানটা কত, এটাও যদি আর হয়, এটাও আর, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, তাহলে কত হবে, এ বি সমান মানটা কত বেরোচ্ছে, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, রুট 2r। মনে থাকবে এখানে কিন্তু বলের অভিমুখটা এই দিকেই আছে, এখানে আলাদা আছে। নোট করেছো, তাহলে নোট করে নাও।
যদি এরকম না হয়ে এরকম হতো, ধরে নাও বস্তুটা এখানে ছিল, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, লাস্টে এখানে এলো। আমি বিভিন্ন পয়েন্টে দেখাচ্ছি। এই মুহূর্তে তার বল ছিল এদিকে, তারপরে এদিকে হলো, তারপর এদিকে হলো, এদিকে হলো, এদিকে হলো, মানে এপ এ ডাইরেকশন এদিকে। তার মানে বলতে চাইছি কি, যে এই বস্তুর ওপর প্রত্যেকটা মুহূর্তে প্রযুক্ত বলটা হচ্ছে কি টেন্ডেন্সিয়াল। তাহলে একটা বিন্দু দিয়ে কি হবে, একটাই স্পর্শ অঙ্কন করা যাবে। তাহলে এইটুকু পথের ক্ষেত্রে কি বললাম, প্রায় ট্যানজেন্সিয়ালটা কথা হবে এই পথটা জন্য সরলরেখা। তাহলে এইদিকেই বল আছে, আর এইদিকেই কথা হচ্ছে সরণ হচ্ছে একই অভিমুখ। তাহলে আমি এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে যদি আমি কার্যটা যোগ করি, তাহলে এক্ষেত্রে সরণ কত হবে, এটা 90 ডিগ্রি হলে প্রত্যেকটা বিন্দুতে বলের অভিমুখ কিন্তু স্পর্শক বরাবর। প্রতিটি বিন্দুতে বিন্দুতে প্রযুক্ত বলের অভিমুখ স্পর্শক বরাবর। ঠিক আছে, তাহলে কি হবে, অর্থাৎ আমি বলতে পারি কত, বল এফ পারপেন্ডিকুলার টু ডিএস করতে পারি, সরি ভুল হলো, প্যারালাল। তাহলে এক্ষেত্রে স্মরণের মান কত হবে, স্মরণে গেলে কত হবে, তখন স্ট্রেট লাইন হবে না স্মরণটা, তখন কত হবে দেখো তো, এই পথটা গোটাই স্মরণ, কারণ প্রত্যেকটা বিন্দু আমি যোগ করছি, ক্ষুদ্র ক্ষুদ্র সরলরেখা যোগ করছি। কত পথ এটা, 2πr। এটা কত অংশ বৃত্তের, 1/4 অংশ গণিত 4, অর্থাৎ কত হবে πr/2। ঠিক আছে, এটা নোট করেছি নিশ্চয়ই, নোট করো না এটা। তাহলে এখানে কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু সরণ, সরণ হচ্ছে কত, এফ ইন্টু πr/2। বোঝা গেল জিনিসটা। তাহলে আমি বললাম কি, এখানে মেন ডাইরেকশনটা অবশ্যই দেখবে তোমরা। তাহলে এর তিনটে কেস আর দুটো তিনটে কেস ছিল, করিয়ে দিলাম, নোট করে নেবে এটা। এবং এখানে দেখিয়েছিলাম কি, যে বল, যে টান বলটা যে কাজ করছে টি, তাহলে এর জন্য কৃতকার্য কত হবে, নিট কত হবে, 0 হবে, কারণ দুটোর মান সমান। একটার জন্য সরণ হচ্ছে এদিকে, আর একটা জন্য সরণ হচ্ছে এদিকে, পরস্পর বিপরীত দিকে। এবং কি এ যতটা উঠবে অতটাই নামবে, তাহলে স্মরণের মান একই, টানের মানও একই। তাহলে কৃতকার্য রেখে হবে একটা বলের বিরুদ্ধে আর একটা বল দ্বারা, প্লাস মাইনাস আলটিমেট 0 হবে। অত ক্যালকুলেশন করেছিলাম, অত ক্যালকুলেশন দরকার পড়বে না, তোমাদের রিমাইন্ড করার জন্য আমি ক্যালকুলেশনটা করেছিলাম। আর গ্যাসের সংকোচন প্রসারণ, গ্যাস বা তরলে যদি সংকোচন বা প্রসারণ হয়, সেক্ষেত্রে কৃতকার্য কত হয় দেখেছিলাম, যে ডাব্লিউ ইকুয়াল টু পিভি। পি হচ্ছে কি চাপ, আর ভি হচ্ছে আয়তন। পি হচ্ছে চাপ আর এটা আয়তন, চাপ আর আয়তন। আর পরবর্তীকালে গ্যাসে চ্যাপ্টারটা পড়বে, ডাব্লিউ ইকুয়াল টু পিভি, এটা নোট করে নাও তাড়াতাড়ি। দেখো এরপর আমরা পড়বো কি, এনার্জি। পড়া এনার্জি আছে তো, না নেই? সারাদিন রাতেবেলা আইপিএল দেখা, আবার পড়া করা, আর পড়া এনার্জি থাকে না। তো এনার্জিটা কি জানিস, সামর্থ্য কোনো কিছু করার। ঠিক আছে, কি বলো, কোনো বস্তুর কার্য করার সামর্থ্য কে বলা হয় শক্তি। সামর্থ্য মানে কার্য করতে পারছো, মানে কি তোমার সামর্থ্য বা শক্তি আছে। তুমি কোনো কাজকে যদি বলা হয় করতে পারবে, হ্যাঁ আর না, যদি হ্যাঁ বলা মানে কি তুমি কার্য করতে পারবে, কার্য করতে পারবে মানে কি তোমার শক্তি আছে। ঠিক আছে, সেটা পরিমাপ করবো কি হবে, কার্যের দ্বারাই কি করা হয়, শক্তি পরিমাপ করা হয়, কার্যের দ্বারাই শক্তির পরিমাপ করা হয়, কার্যের দ্বারাই শক্তির পরিমাপ করা হয়। করা হয়, ধরো বাড়িতে আমার একটা বড় গাছের গুঁড়ি আছে, সেটা আমাকে কেটে সরাতে হবে, বা সরাতে হবে এক জায়গা থেকে আরেক জায়গা।
ঠিক আছে, তাহলে আমি প্রথমে দেখবো কি যে এমন লোককে চুজ করে যাতে কার্যটা করতে পারে, তার সামর্থ্য থাকে কাজ করার। আমি তেমন নয় 10 বছর ছেলেকে নিয়ে নেবো, আর সেটা সরাতেই পারবে না, কাটতেই পারবে না, তার শক্তি আছে। এবার শক্তিটা আছে বুঝবো কি করে, আমি লাগিয়েও দিলাম 10 বছরের ছেলেকে, তা সে যদি কাজটা করতে পারে তার মানে কি তার শক্তি আছে, আর করতে না পারা মানে কি শক্তি নেই। 10 বছর ছেলে যদি সুপার হিরো হয়, 2 বছর ছেলে নিলাম, সে যদি সুপার হিরো হয় মানে ইনবিল কোনো ক্ষমতা থাকে যেটা সিনেমাতে দেখায়, তো তার মানে কি সে কাজটা করে দেবে। কাজ করে দেবে মানে কি তার শক্তি আছে। তো শক্তির প্রকাশ হচ্ছে কি কার্য, আর কার্য একক এবং শক্তি একক হচ্ছে কি অভিন্ন। এককগুলো কি হবে, কার্য এবং শক্তির একক অভিন্ন। ঠিক আছে, এবার হচ্ছে শক্তি কত প্রকার, বিভিন্ন প্রকার শক্তি আছে তোমরা নিশ্চয়ই পড়ছো। আমি কথা বলছি, এই সাউন্ড শব্দটা ওটা শক্তি, আলো জ্বলছে আলোটাও একটা শক্তি, একটা যান্ত্রিক শক্তি আছে। ম্যাগনেট দেখেছে চৌম্বক, একটা চৌম্বক আরেকটা চৌম্বক আকর্ষণ করছে, সেটাও একটা শক্তি। কারেন্ট যাচ্ছে সেটাও একটা শক্তি। অ্যাটমিক পাওয়ার আছে সেটাও একটা শক্তি, তাই তো? তাহলে শক্তি বিভিন্ন প্রকার আছে। শক্তি কত প্রকার, টাইপস অফ এনার্জি করি, টাইপস অফ এনার্জি। এটা নাম কিন্তু মেকানিক্যাল এনার্জি। আমি এটা পজ করে লিখে নিচ্ছি। এই হচ্ছে 8টা এনার্জি, এটা আমার অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি পজ করে লিখে নিলাম, তোমরা প্রত্যেকটা বইয়ে পাবে। তার মধ্যে আমার কাছে এখন ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, মেকানিক্যাল এনার্জি। তোমরা লাইট লাইট পড়বে, লাইট সম্পর্কে পড়বে ক্লাস 12-এ, ক্লাস 10-এও পড়ে এসছো। সব পিকুলার জিনিস 2-3 রকম অনেক রকম মত আছে। সাউন্ডও পড়বে কি, মানে এনার্জি হিসাবে পড়বে না, সাউন্ড হিসাবে পড়বে কোনটা, 12-এ পড়বে, সরি 11-এই পড়বে। হিটও পড়বে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক দুটোই পড়বে কি 12-এ পড়বে, ঠিক আছে। অ্যাটমিকটাও 12-এ পড়বে, কেমিক্যালটা থেকে কেমিস্ট্রিতে পড়ছো হয়তো বা। তো আমি বলবো এখন মেকানিক্যাল এনার্জি, নিকেল এনার্জি বলতে কি যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে। কি হচ্ছে, কোনো বস্তু গতি, অবস্থান, আকার বা আকৃতি জন্য অথবা তিনটির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে গতি বা অবস্থান, আকার বা আকৃতি। তাহলে একটা হচ্ছে কি বললাম, 3টা অবস্থান বলতে কোনটা কোনটা, একটা হচ্ছে গতি, অবস্থান, আকার বা আকৃতি। 3টের মধ্যে যে কোনো একটার জন্য অথবা 3টের জন্য যে কি করবে, কার্য করার সামর্থ্য অর্জন করবে তাকে বলা হয় কি যান্ত্রিক শক্তি। এটা কয় প্রকার, এটা 2 প্রকার। একটা হচ্ছে কি গতি শক্তি, আর 2 নম্বর হচ্ছে কি স্থিতিশক্তি। তো যান্ত্রিক শক্তি কয় প্রকার, 2 প্রকার। প্রথিত বলতে কাইনেটিক এনার্জি, আর হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি। স্মৃতিশক্তি বা গতিশক্তি। আমরা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট পড়বো, ঠিক আছে। এখন আমরা পড়বো কি গতিশক্তি। কাইনেটিক এনার্জি। গতিশক্তি বলতে কি কোনো একটা বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে, গতির জন্য শক্তি লাভ করে কি, হ্যাঁ অবশ্যই গতির জন্য শক্তি লাভ করে। তুমি একটা দেওয়ালকে ধরে ঠেলো, সরি দরজাকে ধরে ঠেলো, দেওয়ালকে ধরে ঠেলতে কিছু করতে পারবে না, আর দরজাকে ঠেলছে ধরে খুলতে পারছো না, যে ছুটে এসে যে ঠেলো তাহলে কি হবে, দরজা খুলে যাবে তো, বা চান্স আছে খোলার, না খুললে খোলার চান্স আছে, অনেকবার যে ধাক্কা মারো অবশ্যই খুলে যাবে। তো ছুটে এলে কি হচ্ছে এমন, সেই বস্তুই রয়েছে, ছুটে আসা মানে হচ্ছে কি তোমার শক্তি বেড়ে যাচ্ছে, কি বাড়ছে, গতি শক্তি বাড়ছে, যত গতি বেশি হবে শক্তি তত বাড়বে গতি শক্তি। তাহলে তুমি কি হচ্ছে দরজাটা খুলতে পারছো কার জন্যে, তোমার গতির জন্যে।
যখন লং জাম্প খেলা হয়, হাই জাম্প খেলা হয়, তখন কি হয়? ছুটে আসা হয়, ছুটে এলে কি হয়? অনেকটা দূর বেশি লাফানো হয় লং জাম্পের ক্ষেত্রে। তুমি যদি দাঁড়িয়ে থেকে লাফ মারো তাহলে বেশি দূর লাফাতে পারবে না, ছুটে এলে সেক্ষেত্রে গতিশক্তি অ্যাড হয়ে যায়, অ্যাড হয়ে মানে হচ্ছে কি আরো দূরে লাফ মারতে পারবে। তাহলে কি বস্তু গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে বলা হয় কি গতি শক্তি। তাহলে কোনো বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয়, হ্যাঁ তাকে বলা হয়, তাকে বলতে কাকে? সেই সামর্থ্যকে বলা হয়। খেয়াল রাখবে কিন্তু, তাকে বলতে সেই সামর্থ্যটাকে বলা হয় কি গতিশক্তি। নোট করে নাও তো ফুল। এরপর দেখো মেজারমেন্ট অফ ট্রান্সলেশন এনার্জি, অর্থাৎ কি রৈখিক গতিশক্তি। আমরা এই চ্যাপ্টার কি করবো? শুধুমাত্র রৈখিক গতিশক্তিগুলো নির্ণয় করব। আবর্ত গতিশক্তি আমরা নির্ণয় করবো না। অর্থাৎ কি একটা বস্তুর মোশন হতে পারে কি এদিক গতি হতে পারে, আর কি সরলরেখাভাবে হতে পারে, আর বৃত্তপথও হতে পারে। আমি বৃত্তপথ এখন কোনো কিছু যাব না, পরে ওটা দেখবো। আচ্ছা ধরো না একটা বস্তু, আমরা এখন পর্যন্ত কি শিখেছিলাম যে একটা শিখেছিলাম কি কার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস বা এফ এস, এফ ডট এস কিন্তু কার্য। আর একটা ক্ষমতা শিখেছিলাম, তাই তো? ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তারপরে আমরা কি মেন ব্যাপার কি শিখেছি? আমরা শুধু ডাব্লিউটাই শিখেছি, মানে মেজারমেন্ট করার। এটা মেজারমেন্ট করে টি দিয়ে ভাগ করলে ক্ষমতা আসে, এটা বাদ দিলাম। তাহলে এই এফ ডট এস, তাহলে এটাই হচ্ছে এখন পর্যন্ত আমাদের জানা জিনিস। তাহলে আমি এখান থেকে ক্ষমতাটাকে মেজার করবো কিভাবে? তো একটা বস্তু ছুটে আসছে, এই তুমি ধরো ছুটে আসছো, এটি ছুটে আসছো, তোমাকে আমি তাহলে আমি কি করে বুঝবো তোমার গতিশক্তি কত? কিন্তু আমি ধরুন আমার কাছে একটা ইয়ে আছে, আর একটা অনেক কটা ছেলে আছে, স্যাম্পেল আছে, যাদের আমাদের বল প্রয়োগ করার জানা আছে, কত বল প্রয়োগ করতে পারে। বা আমার কাছে কোনো যন্ত্র আছে, সেই যন্ত্র করে তোমাকে বল প্রয়োগ করতে পারবো। তা তুমি ছুটে আসছো, আমি তোমার দিকে একটা বিরুদ্ধ বল প্রয়োগ করলাম, এফ বিরুদ্ধ বল প্রয়োগ করলাম, দেখা গেলাম তুমি এত দূর এসে তোমার গতিটা গতিহীন হয়ে গেল। অর্থাৎ কি তোমার এখানে বেগ ছিল ভি, এখানে জিরো হয়ে গেল। তাহলে তোমার কি হলো? আমি এফ বলের জন্য কত কার্য করলাম, তাহলে বল ইনটু কত স্মরণ হয়েছে এতটা এস, তাহলে আমি এতটা কার্য করে তোমার শক্তিটাকে প্রতিমিত করলাম। তার মানে আমি এটা বলতে পারি তো, যদি কার্য করার সমর্থন শক্তি হয় তাহলে আমি এতটা পরিমাণ কার্য সমান হচ্ছে কি তোমার গতিশক্তি। যত পরিমাণ আমি কার্য করলাম, আর তোমাকে তো থামিয়ে দিয়েছি, আমি এফ বল প্রয়োগ করে থামিয়ে দিয়েছি, মানে কি তোমার শক্তি আমার শক্তি সমান। কাউকে থামাতে পারা মানে হচ্ছে কি তার শক্তি আমার শক্তি সমান। তাহলে আমি তোমাকে বিরুদ্ধ বল প্রয়োগ করে এত দূরত্বের মধ্যে থামিয়ে দিলাম, তাহলে কত কার্য করলাম? এফ ডট এস। তাহলে আমার এই কার্যটা হচ্ছে কি তোমার গতিশক্তির সাথে সমান। ঠিক আছে, তাহলে আমি কি করবো? এখান থেকে ড্র করবো গতিশক্তির মানটা। ঠিক আছে, তাহলে মনে করি তোমার ভর কত কিলো? 10 কিলো। মনে করি এম ভরের বস্তুর বেগ হচ্ছে ভি। ঠিক আছে, এবং এর গতির বিরুদ্ধে এফ বল প্রয়োগ করায় কি হয়েছে? বস্তুটি বস্তুটি এস দূরত্ব গিয়ে স্থির হয়। ঠিক আছে, এফ বল প্রয়োগ করলাম, এস দূরত্ব গিয়ে স্থির হলে। ধরো তাহলে কোনো কৃতকার্যের মান কত হবে? সংস্থায় একটা বল তাহলে আমরা জানি কত বর্তমান কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? বল ইন্টু সরণ, নতুন কিছু নয়, সব এক পুরনো জিনিস, অর্থাৎ এফ ইন্টু এস। দেখো তো তুমি এখানে যখন ছিলে, ব্লকে আঁকি, এটা এম ভরের ব্লক, বেগ ছিল কত? ভি বেগ ছিল। কত দূরত্ব? এখানে এস এসছে দূরত্বটা, এখানে বেগ কত হয়েছে?
ভি ইকুয়াল টু 0 হলো, দূরত্ব কত এস। তাহলে আমরা এখানে কত নিই, বল সংখ্যা লিখতে পারি এম এ ইন্টু এস, এটা কিন্তু ইন্টু ক্রস নয়, কারণ মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া নাই, খেয়াল রাখবে। তাহলে কত বল ইন্টু সরণ, তাহলে বলের মান এস এর মানটা জানা আছে, খালি মন্দনের মানটা বের করতে হবে। প্রাথমিক বেগ ভি, অন্তিম বেগ 0, সরণ হচ্ছে এস, তাহলে আমরা এখান থেকে পাবো কি, আমরা জানি কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, জানি তো। তাহলে এখানে মান বসাও, এটা মান কত হবে, এখানে ভি স্কোয়ার, এটা 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, বলতে কি এখানে ইউ এর জায়গায় কত হবে, ভি হবে, এখানে প্রাথমিক বেগ এটা ভি ধরা আছে, ভি স্কোয়ার। এটা কি হচ্ছে, মন্দন না ত্বরণ, মন্দন হচ্ছে, কারণ আমি বল প্রয়োগ করছি কোন দিকে, এইদিকে বল প্রয়োগ করছি, বস্তু গতি আছে এদিকে, মাইনাস 2as, অর্থাৎ এর মান কত হলো, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2s। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এম এ এস মান হচ্ছে কত, এম এর মান কত, ভি স্কোয়ার বাই 2s ইন্টু এস, কেটে দাও, হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে কি তার কাইনেটিক এনার্জি, গতিশক্তি। তাহলে ডাব্লিউ সমান কত এলো, হাফ এম ভি স্কোয়ার, সমান কি লিখতে পারি, এফ ডট এস। তাহলে কি হলো, কার্য করাটাই হচ্ছে কি, কার্যটাই কি হবে, গতিশক্তির সাথে সমান। দেখবে ঘর্ষণে কিছু অঙ্ক করেছিলাম, একটা গাড়ি ব্রেক করছে, থামালো, ঠিক আছে, গাড়িটা ব্রেক কি হলো, ঘর্ষণ বলে ক্ষেত্রে অঙ্ক দেখবে, একটা সেট 1 এর লাস্টের দিকে কয়েকটা অঙ্ক, সেট 2 এর প্রথম দিকে কয়েকটা অঙ্ক। একটা গাড়ি আসছে, গাড়ি পাল্লা দেখে কি হলো, গাড়িটা ব্রেক করছিল, ব্রেক করছে থামলো, এস দূরত্ব গিয়ে থামলো। সেক্ষেত্রে আমি কি করতে পারতাম, যে নোট করা হচ্ছে নিশ্চয়ই, ধরুন এখানে গাড়িটা ব্রেক করছিল, তাই তো, সে এখানে গিয়ে থামলো, কত দূরত্বে থামলো, এস দূরত্বে থামলো। ঘর্ষণ বল কত কাজ করছে, এফ এস ইকুয়াল টু এফ কে মিউ এম জি। তাহলে ঘর্ষণ বল কাজ করছে, সেক্ষেত্রে কি লিখতাম, যে ঘর্ষণ বল এফ কে বা এফ ইন্টু এস ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার। এই মুহূর্তে গাড়িটার গতিবেগ হাফ এম ভি স্কোয়ার, মানে গতিশক্তি পেলাম, কত দূরত্ব হলো, এস দূরত্ব সরলো, কত বল প্রয়োগ হচ্ছে এদিকে, ঘর্ষণ বল বিরুদ্ধে বল এফ। তাহলে এই ফর্মুলা দিয়ে কয়েকটা অঙ্ক করেছিলাম, এফ ডট এস মানে কি, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য সমান হচ্ছে কি, গতিশক্তি। সেট 1 এর লাস্টে দেখেছি অঙ্ক, সেট 2 এর প্রথম দিকে অঙ্ক আছে দেখবে না, বা গাড়ির পার্লার, এর পাঠ নোট করো। তাহলে আমরা কি পেলাম, যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এরপর দেখে নি ভরবেগের সাথে সম্পর্ক কি, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। আমরা মোমেন্টাম কি দিয়ে প্রকাশ করি, মোমেন্টাম ইকুয়াল টু কি জানি আমরা, কি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে, সমান কত লিখি আমরা, এম ভি, অর্থাৎ বস্তুর বেগ এবং ভরের সমন্বয়ে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় কি, ভরবেগ, ভরবেগের গুণফল। আর কাইনেটিক এনার্জি কত জানি, কাইনেটিক এনার্জি আমি ধরলাম ইকুয়াল টু ই, ধরলাম ই ইকুয়াল টু কত জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার, তাই তো। তাহলে কি লিখছি, ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে এক কাজ করো, ওপরে এম দিয়ে গুণ করে দাও, আর নিচে এম দিয়ে ভাগ করো। তাহলে এম দিয়ে গুণ করলে কত হচ্ছে, ওপরে এম দিয়ে গুণ করলাম আর নিচে এম দিয়ে ভাগ করছি, তাহলে কত আসছে, কত, হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। তাহলে এটা পি সমান লিখতে পারি এম ভি, তাহলে ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, অর্থাৎ পি স্কোয়ার ইকুয়াল টু 2m/e, অর্থাৎ এখানে পি ইকুয়াল টু আন্ডার রুট অফ 2m/e। এটা হচ্ছে কি, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। এখানে ইটা কি হবে, সবসময় গতিশক্তি, কাইনেটিক এনার্জি, বা এখানে তুমি দিতে পারো কি, ই কে দিতে পারো, কাইনেটিক এনার্জি। এখানে ই কে দিয়ে দাও, তাহলে সুবিধা হবে, ই কে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এই লেখচিত্র কেমন হবে, এটা কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাই তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা তো না পি দিলাম, আর এটাকে কে দিলাম, ই কে।
তাহলে কেমন হবে লেখচিত্র? ওয়াই স্কোয়ার, এটা ওয়াই, 4x, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাফ, লেখচিত্র নোট করে নাও। অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার, প্যারাবোলিক, নোট করে নাও। এবার দেখো, একটা বস্তুর রৈখিক গতিশক্তি n% বৃদ্ধি পেলে রৈখিক ভরবেগ কত শতাংশ বৃদ্ধি হবে? আমরা কি জানি ফর্মুলা একটাই, পি ইকুয়াল টু আন্ডার রুট অফ 2m e, তাই তো? বা আমি কি লিখতে পারি, ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। আমরা এই দুটো জানি, আমাকে এই দুটো থেকে বের করতে হবে কি, যে রৈখিক গতিশক্তি n% বৃদ্ধি। আমি জেনারেল ফর্মে, এটা অঙ্ক আছে দেবে, অনেক বয়স 100% আছে, কোনো বয়স 69% আছে, আমি জেনারেল ফর্মে করে দিচ্ছি যাতে এমসিকিউ করতে সুবিধা হয়। তাহলে দেখো তো, ধরো প্রাথমিক গতিশক্তি কত? প্রাথমিক গতিশক্তি ই কে কিন্তু আমি ই ধরলাম, ঠিক আছে। অন্তিম গতিশক্তি কথা হচ্ছে বৃদ্ধি পেয়েছে কত? n%। তাহলে n% বৃদ্ধি পেলে অন্তিম গতিশক্তি কত হবে? গতিশক্তি ই কে ড্যাশ কত হলাম, E1 কত হবে দেখো তো? প্রাথমিক গতিশক্তি প্লাস কত, n%, মানে কত, n/100 হবে তো? বা আমি লিখতে পারি কি, n% ইন্টু ই, তাই তো? তার মানে কি দেখো, 100-তে বৃদ্ধি পায় কত, n, একে কত হচ্ছে n/100, আর ইতে কত বৃদ্ধি পাচ্ছে, n/100। তার মানে এটা লিখতে পারি কত, n% ইন্টু ই লিখতে পারি তো? যদি অসুবিধা হয় আমি এটাকে লিখে দিচ্ছি কত, n/100 ইন্টু ই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি হ্রাস পেতে হলে কি হতো, মাইনাস করতাম। কথা আসলে কত, ই কমন নাও, 1 প্লাস n/100। তাহলে আমরা কি পড়েছি, কত পার্সেন্ট বের করতে হবে, তাই তো? তাহলে দেখো তো, প্রাথমিক গতিশক্তি কত হচ্ছে ই, তাহলে প্রাথমিক ভরবেগ কত হবে? প্রাথমিক ভরবেগ কত হবে? প্রাথমিক ভরবেগ সমান হচ্ছে পি, কত লিখবো, আন্ডার রুট অফ 2m e। অন্তিম কত হবে? অন্তিম ভরবেগ কত হবে? পি ড্যাশ বা p1 দেখলাম, কত হবে, আন্ডার রুট অফ 2m e1, ঠিক আছে। এটাকে বৃদ্ধি পেয়ে হবে তো। ধরে নাও একটা বস্তুর দাম বৃদ্ধি পেয়ে হলো 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হলো 130 টাকা, ঠিক আছে। 130 টাকা যেই হলো, তোমার বিক্রি রেটটা বেড়ে যাবে, তখন তুমি তখন বিক্রি করতে 150 টাকায়, এখন বিক্রি করছো কত, তখন বিক্রি করতে 150 টাকা, এখন বিক্রি করছো 170 টাকা বিক্রি করছো। তাহলে 130 কোনটা, এটা বৃদ্ধি পেয়ে হয়েছে। তাহলে এখন বিক্রি রেট কোনটা হবে, 170। তাহলে 170 বিক্রি রেট যদি হয়, তাহলে কত লাভ হবে? তখন বের করতে কি হবে লাভটা? দেখো, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 170 মাইনাস 130, বিক্রয় মাইনাস ক্রয়, বাই কত, বেস প্রাইস কত, 130। এখানে 130 নিচে যত টাকা কিনেছি, মানে প্রাথমিকটা নিচে হবে। ঠিক, আমাকে এটা কি করতে পারি, 170 বাই 130 মাইনাস 1 করতে পারি। তাহলে প্রাথমিকটা নিচে রাখবো, অন্তিমটা উপরে রাখবো, -1 করবো। আমি এই ফর্মে আনার চেষ্টা করবো এটা। তাহলে কি হতো, আমাকে p1/p করবো। তাহলে কথা হবে, অর্থাৎ p1/p সমান কত আসলে কত, এটা আসবে p এর মান কত, আন্ডার রুট অফ 2m e1 আন্ডার রুট অফ 2m e। এবার e1 এর মান বসাও, দেখো 2m কেটে গেল, তাহলে কত আমার e1/e, সো কত আসছে, আন্ডার রুট অফ e1 এর মান কোনটা, এটা মান কত আসছে, e ইন্টু 1 প্লাস n/100 ডিভাইড বাই ই, এই ইটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কত বাঁচে থাকছে, p1/p সমান আন্ডার রুট অফ 1 প্লাস n/100।
তাই তো আমার কি আনবো, মাইনাস ফর্মে নিয়ে আসবো। তাহলে কত লিখবো এখানে, আমার উভয় পক্ষে এক বিয়োগ করে পাই p1 বাই পি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হলো রুট ওভার অফ 1 প্লাস n বাই 100 মাইনাস 1। ঠিক আছে, একমাত্রিক গতির দেখবে একটা অঙ্ক ছিল, এই কত শতাংশ বৃদ্ধি হবে, অর্ধেক পথে মানে 400 মিটার পথ দেওয়া ছিল, অর্ধেক সময়ে 71 পয়েন্ট সামথিং ছিল, দেবে ওই অঙ্কটা ঠিক এরকম ফর্মে আনতে হয়। যখন শতাংশ বের করবো প্রাথমিক অন্তিম, তখন অভিভাবককে এক বিয়োগ করে দেবো। তাহলে কত আসলে কথাটা p1 মাইনাস পি বাই পি আসছে তো, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই প্রাথমিক ভরবেগ ইন্টু 100 সমান কি হলো, শতাংশ হলো। কথা হবে root over of 1 plus n by 100 minus 1 into 100। এটা হলো কি শতাংশে পরিবর্তন, বা এটা লিখতে পারো কত root over of 1 plus n percentage minus 1 into 100। এবার যদি 69 বলে দেয় এখানে 69 বসাও, 100 বলে দিলে এখানে 100 বসাও, 200 বলে দিলে 200 বসাও। কিন্তু কোন সময় এখান থেকে p equal to under root of 2me অর্থাৎ কত আসছে কত 2m into e to the power কত আসছে 1/2 অর্থাৎ dp by p equal to 1/2 de by e করতে পারবে না, কারণ এই পরিবর্তনটা খুব বেশি পরিবর্তন, এটা খুবই ক্ষুদ্র পরিবর্তন, 1% 2% 3% 10% জন্য প্রযোজ্য হবে ম্যাক্সিমাম, এর বেশি প্রয়োগ করতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমার এই ফর্মুলাটা কাজে লাগবে না, আমাকে এটা দিয়ে করতে হবে। এবার যদি বলতে হ্রাস পায়, হ্রাস পেলে কি করতাম দেখো, এটা মাইনাস হয়ে যেত, এটা মাইনাস হতো যদি নোট করে নাও, ফর্মুলাটা নোট করে নাও, এটা p মাইনাস p ড্যাশ মাইনাস সরি p1 মাইনাস p বাই p ইন্টু 100 ইকুয়াল এটা শর্ট ফর্ম, এমসিকিউ জন্য মুখস্থ রাখবে। যদি গতিশক্তি n% হ্রাস পেত তাহলে p1 মাইনাস p বাই p ইন্টু 100 ইকুয়াল টু কত হতো আন্ডার রুট অফ 1 প্লাস n% মাইনাস 1 ইন্টু 100। তো আলটিমেট ফর্মুলাটা কি আসতো, এটা প্লাস মাইনাস, আলটিমেট ফর্মুলাটা কোনটা p1 মাইনাস p বাই p ইন্টু 100 ইকুয়াল টু কত হবে আন্ডার রুট অফ 1 প্লাস n% প্লাস মাইনাস মাইনাস 1 ইন্টু 100। তাহলে বৃদ্ধি পেলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস, তাই তো, এটা আলটিমেট ফর্মুলা। এটা হচ্ছে কি বৃদ্ধির জন্য প্লাস, বৃদ্ধির জন্য হচ্ছে কি প্লাস, আর ডিক্রিজের জন্য হচ্ছে কি মাইনাস। নোট করে দিই। এবার তোমার যে 69% বৃদ্ধি পেয়েছে, এন এর জায়গায় 69 বসে দাও, 69 বাই 100, n% মানে কত 69%, তার মানে কত 69 বাই 100, 100% বৃদ্ধি পেয়েছে, তার মানে কতটা 100 বাই 100, কথা হবে এটা 100 বাই 100 মানে কত হবে 1 হয়ে যাবে, 1 প্লাস 1 রুট 2 মাইনাস 1। এবার অঙ্কটা করার চেষ্টা করবে, এটা নোট করো, তাতে নোট করো অঙ্কটা। এবার দেখো একই অঙ্ক, রৈখিক ভরবেগ n% বৃদ্ধি হয়েছে, আমি লিখে লিখে করছি না, শর্টে করছি, রৈখিক ভরবেগ n% বৃদ্ধি হয়েছে। তাহলে প্রাথমিক কত জানি আমরা, প্রাথমিক প্রাথমিক p ধরলাম, তাই তো, p সমান কত হবে কত হচ্ছে আন্ডার রুট অফ 2me। অন্তিম কত হয়েছে, অন্তিম ভরবেগ p1 কত হয়েছে n% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত আসছে p ছিল তাতে প্লাস কত n বাই 100 আগের মতোই বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমার ফর্মুলা কি আছে p স্কয়ার ইকুয়াল টু, আমাকে বের করতে হবে কি গতিশক্তি, অর্থাৎ কি এখানে p1 এর জায়গায় থাকবে কি u1 আর p থাকবে, এটা হচ্ছে p, আর এটা সময় কত লিখবো আমি অন্তিম গতিশক্তি, গতিশক্তি মানে যে e1 আমরা কত হবে e সমান কত হবে p1 স্কয়ার বাই 2m। আমরা কি ফর্মুলা নিয়ে আসবো p1 বাই p, তাহলে কত হবে e1
বাই ই অন্তিম মাইনাস প্রাথমিক তোমার কত আসবে দেখো পি কত আসছে ইউয়ানের মান কত হবে এটা হচ্ছে ই কত হবে ই হবে কত পি স্কোয়ার বাই 2m তাই তো এখান থেকে আসবে কত আসছে মানে ই সমান আসবে পি ওয়ান স্কোয়ার বাই 2m ডিভাইডেড বাই পি স্কোয়ার বাই 2m তাহলে আলটিমেট আসছে কত পি ওয়ান স্কোয়ার বাই পি স্কোয়ার এটা আসবে আমাকে কি আনতে হবে ই ওয়ান মাইনাস ই তাহলে এক কাজ করো এখানে মানটা বসিয়ে নাও পি ওয়ানের মান কোনটা আছে এটা সরি ইন্টু পি হবে কমন নাও পি কমন কত আসছে 1+n/100 আসছে এখানে মানটা বসাও এটা পি স্কোয়ার ইন্টু 1+n/100 তার স্কোয়ার পি কমন নিচে পি স্কোয়ার এসছে ডিভাইড বাই পি স্কোয়ার কেটে গেল তো কত আসছে আমার E1/E সমান কত আসছে 1+n/100 তার স্কোয়ার তাহলে উভয় পক্ষে 1 বিয়োগ করলে কত আসছে দেখো তো তাহলে E1 মাইনাস E/E ইন্টু 100 সমান কত আসছে 1 মাইনাস প্লাস n/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100 তো এটাই ফর্মুলা আসছে অর্থাৎ কি গতিশক্তি পরিবর্তন শতকরা কথা হবে E1 মাইনাস E ডিভাইডেড বাই E ইন্টু 100 সমান কথা হচ্ছে 1 প্লাস n/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100 এটা হচ্ছে কি গতিশক্তি শতকরা পরিবর্তন ঠিক আছে যদি হ্রাস পাশালি করতাম এখানে মাইনাস করতাম তাহলে আলটিমেট ফর্মুলা আসতো প্লাস মাইনাস আলটিমেট ফর্মুলাটা হবে কি প্লাস মাইনাস এখানে স্কোয়ার আছে ওখানে স্কোয়ার নেই এখানে লিখতে পারতে কি n% লিখতে পারতে দেখো একই টাইপের ফর্মুলা এখানে হচ্ছে কত রুট আছে এখানে স্কোয়ার আছে নিশ্চয় মনে থাকবে এখানে মনে পড়বে আমি যদি ভরবেগের পরিবর্তন চাই তাহলে রুট হবে আর গতিশক্তি চাইলে কত হবে স্কোয়ার হবে কারণ আমরা জানি কত ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m পি স্কোয়ার মানে কি এই স্কোয়ার আছে তাই এখানেও স্কোয়ার আছে এখানে পি এর চেয়েছে এখানে কথা আছে ই এর রুট আছে তাই এখানেও রুট হয়েছে একই রকম ফর্মুলা এরপর যা বলবে 10% 100% 20% বসিয়ে মানটা নোট করে নাও অঙ্কটা এবার দেখো একটা হালকা এবং একটা ভারী বস্তু আছে একটা কেস বলা হয়েছে কি যদি গতিশক্তি সমান হয় তাহলে ভরবেগ কার বেশি হবে আর ভরবেগ সমান হলে গতিশক্তি কার বেশি হবে একই টাইপের এই যে সবই ধরে নাও আমরা সরি আমরা কি জানি পি ইকুয়াল টু মানে √2m/e বা লিখতে পারি কত পি স্কোয়ার বাই 2m ইকুয়াল টু ই কে হয়েছে ফার্স্ট অঙ্কটা দেখো বলা আছে কি গতিশক্তি সমান অর্থাৎ কি হবে আমি লিখতে পারি কত E1 ইকুয়াল টু E2 লিখলাম ঠিক আছে আমি ধরে নিলাম সমান কত ই ধরে নিচ্ছি আমি তো মনে করি ভারী বস্তুর ভর m1 আর হালকা বস্তুর ভর হচ্ছে m2 আমার কি বের করতে হবে গতিশক্তি সমান তাহলে ভরবেগ কার বেশি তাহলে এই ফর্মুলাটা ইউজ করি p1 বাই p2 করলাম কত হবে √2m1 ek বাই এটা ই করে দিলাম 2m1 আমার কিছু করার দরকার ছিল ডাইরেক্ট এখানে লিখতে পারি কত পি প্রপোর্শনাল টু √m বা এখানে ডাইরেক্ট লেখা যাবে কি পি প্রপোর্শনাল টু √m লেখা যাবে অর্থাৎ কি যার ভর বেশি তার ভর কি হবে তার ভরবেগ বেশি হবে দেখো ই দুটো সমান থেকে কেটে গেল থাকলো কি আমার এখানে এটা 2টা কেটে গেল অর্থাৎ p1 বাই p2 এগুলো কথা আসছে √m1 বাই m2 এটা কি হবে গ্রেটার দেন 1 হবে অর্থাৎ কত হবে p1 গ্রেটার দেন p2 অর্থাৎ কি যে বস্তুর ভর বেশি তার ভরবেগ বেশি হবে গতিশক্তি সমান হলে যে বস্তুর ভর বেশি তার ভরবেগ
বেশি। এবার কি করতে হবে, ভরবেগ সমান হলে গতিশক্তি কত হবে, লেখে লিখতে পাচ্ছি তো আমরা সেকেন্ড পার্টের ক্ষেত্রে ই কে ইকুয়াল টু কি লিখছি, ই কে ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2m। এখানে কি গতিশক্তি, সরি ভরবেগ সমান, এখানে লিখতে পারি নিশ্চয়ই যে ই কে প্রপোর্শনাল টু 1/m। ঠিক আছে, তাহলে কথা হবে ই কে, বা আমি লিখলাম ই কে E1/E2 কত হবে m2 1/m1/1/m2, দ্যাটস ইকুয়াল টু m2/m1। এটা কথা লেস দেন 1, অর্থাৎ কথা হবে ই E1/E2 লেস দেন 1। তাহলে কথা আসছে E1 লেস দেন E2। অর্থাৎ কি, যদি ভরবেগ সমান হয় তাহলে হালকা বস্তুর কি হবে, গতিশক্তি বেশি হবে। তাহলে ভরবেগ যদি সমান হয় তাহলে গতিশক্তি কার বেশি হবে, হালকা বস্তুর। ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এগুলো এমসিকিউ দেওয়া হয় মাঝে মাঝে, অঙ্কগুলো করবে, আগের দুটো অঙ্ক করলাম এবং এটা হচ্ছে সব এমসিকিউ দেওয়া হয়। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করবে, ভালো থাকবে। তাদের নোট করে নাও এটা। এরপর দেখো, একটা এম ভরের বস্তুর ওপর একটা বস্তুর কি ছিল, প্রাথমিক অবস্থায় স্থির বস্তুর ওপর টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হয়েছে। প্রয়োগ করার পর কথা হবে ভি বেগ লাভ করেছে, টি সময় ধরে এফ বল প্রয়োগ করে ভি বেগ লাভ করলো। তাহলে প্রমাণ করো টি সময় পর তার গতিশক্তি হবে কত, হাফ এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম। অর্থাৎ কি গতিশক্তিটা আমাকে টি এর আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমেই দেখো তো, বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় তখন কত হবে, তাহলে বস্তুর ত্বরণ সমান কত হবে, এফ বাই এম, বল বাই ভর। তাই তো, অনেক কথা নেই, এফ ইকুয়াল টু এম এ জানতাম। ঠিক আছে, আবার দেখো প্রাথমিক বেগ কত বলা হচ্ছে, প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 0, অন্তিম বেগ কত বলেছে, কত হয়েছে ভি। তাহলে আমরা লিখবো কত, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা মানটা 0। তাহলে লেখা যাবে কি ভি ইকুয়াল টু এটি, এর মানটা পুট করার কথা হচ্ছে এফ বাই এম ইন্টু টি। আমরা কি জানি গতিশক্তি, আমরা কি জানি, আমরা লেখার দরকার নেই। অতএব গতিশক্তি ইকুয়াল টু, মানে আমরা কিছু জানি না তাই তো, গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে মানটা পুট করে দিই, হাফ এম ভি স্কোয়ার মানে কত, এফ টি বাই এম তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে দেখো তো, হাফ এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো ওয়ার্ক এনার্জি থিওরাম। বা বলতে পারে কি, ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম বা কাইনেটিক এনার্জি বলতে পারো, কারণ আমরা মেনলি হচ্ছে কাইনেটিক এনার্জি নিয়ে কাজ করবো। লিখে দাও কাইনেটিক এনার্জি, ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম। ঠিক আছে, ধরো না কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে, নিয়ে বস্তুটা এ থেকে বিতে গেল পথে, তাহলে কত কৃতকার্য করবে, পথ যেহেতু বাঁকা, আমি এটা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম, তাহলে ক্ষুদ্র অংশ কথা হবে এটা ডিএস। তাই তো, ধরো প্রযুক্ত বলটা এফই হলো আমার, তাহলে এফের মানটা, এফের ডাইরেকশনটা কোন দিকে হবে, ক্ষুদ্র অংশের জন্য এখানে ধরো এফ হচ্ছে, তাহলে কৃতকার্য কত হবে। দেখো আমার কৃতকার্যের জন্য কি হচ্ছে, বস্তুটা এখানে বেগ ধরো না ভি এ, এখানকার বেগ হচ্ছে কত ভি এ, আর এখানকার বেগ হচ্ছে কত ভি বি। তাহলে এখানকার যে গতিশক্তি পরিবর্তন হচ্ছে, এখানে গতিশক্তি হচ্ছে ভি এ আর ভি বি, এখানে কত হবে হাফ এম ভি এ স্কোয়ার, হাফ এম ভি বি স্কোয়ার। তাহলে এই গতিশক্তির পরিবর্তনটাই কত হবে, এই বল দ্বারা কৃতকার্যের সাথে সমান হবে। এটাই হচ্ছে কি ওয়ার্ক এনার্জি থিওরাম। ঠিক আছে, ডাইরেকশনটা কোনো দিকে দাও একটু সুবিধা হবে, প্রথমে এফ দিলাম। তাহলে কি লিখছি, মনে করি
এম ভরের বস্তুর উপর এফ বল প্রযুক্ত হওয়ায় এ থেকে বিতে যায়। ঠিক আছে, এরপর দেখো আমি এটা কী করবো, পথটা বাঁকা আছে, পথটা কথা হবে জানি না, তাহলে আমাকে কী করতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ লিখে হবে সরলরেখা হবে, তো সেই বলগুলো সেই সরলরেখা হলে লিখে হবে, সেখানে কার্যগুলো বের করবো, কার্যগুলো বের করে যোগ করে দেবো। আর প্রথমে দেখো আমি এখন হাফ এম ভি স্কোয়ারের প্রমাণটা এনেছিলাম, সেটা কোথেকে এনেছিলাম, এফ ডট ডিএক্স থেকে এনেছিলাম। আমি এখান থেকে করবো ডিএক্স বাই এক্স থেকে এনেছিলাম, দেখবে আমি এখানে কী করবো, হাফ এখান থেকে আমি এখানেই করবো কি ডিএক্স নিয়ে নেবো, পথটা কোথায় ক্ষুদ্র অংশ নেব, কেন ক্ষুদ্র অংশ নেব, পথটা বাঁকা পথ, তাহলে এবি পথের একটি ক্ষুদ্র অংশ ডিএক্স নেওয়া হলো এবং ওই অংশে ওই পথে প্রযুক্ত বল ওই পথের প্রযুক্ত বল বলতে কি, ওই সময় যখন বস্তুটা আছে তখন তারপর প্রযুক্ত বল ধরে নাও এফ। তাহলে কৃতকার্য কত হবে, কৃতকার্য ডি ডাব্লিউ ইকুয়াল টু কত লিখবো, এফ ডট ডি এক্স ভেক্টর চিহ্ন দিলাম। তাহলে সমগ্র পথের জন্য কত হবে, সমগ্র পথের জন্য কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, মানে কি যোগ করতে হবে, এটা কি হয় যোগের চিহ্ন, কত হবে এ টু বি, কত হলো এফ ডট ডি এক্স। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত লিখবো, এফ ডট ডি এক্সটা ভেঙে নাও, এ বি, এটা হবে এম এ ইন্টু ডি এক্স, এটা এর মাথায় ভেক্টর চিহ্ন, ডি এক্স মাথায় ভেক্টর চিহ্ন, কারণ কি তরণটা ভেক্টর চিহ্ন আর ডি এক্স হচ্ছে ক্ষুদ্র পথ, এর ডাইরেকশন কোন দিকে হবে, বস্তু যেদিকে গতি থাকবে সেদিকে কী হবে, ডি এক্স এর ডাইরেকশন হবে, এটা ডি এক্স ধরো ডিএক্স। ঠিক আছে, বস্তুর গতি যেদিকে হবে ডিএক্সটা অভিমুখটাও সেদিকেই হবে, স্পর্শক বরাবর। কিন্তু এস ওয়ান কী লিখতে পারি, কত ডিভি ডিটি লিখতে পারি, তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু বি, এমটা বাইরে বের করলাম, অথবা ডিভি ভেক্টর চিহ্ন বাই ডিটি ডট ডিএক্স। এবার কী করবো, এই ডিটিটাকে এর নিচে লাগিয়ে দেবো, তাই তো, এটা নোট করে নিয়েছো নিশ্চয়ই, এটা নোট করে নাও। তাহলে কত আসছে, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ টু বি, এখানে এম বাইরে বেরিয়ে এলো, কত হলো ডিভি ইন্টু ডিএক্স বাই ডিটি, কত হবে এটা, সরণ বাই সময়, বেগ হবে এটা, তাহলে কত হবে এম ইন্টিগ্রেশন অফ এ টু বি, তাহলে ডিভি ডট ভি। কথা বলতো, ডিভির অভিমুখটা যেদিকে হবে ভি এর অভিমুখটা একই দিকে হবে, তো দুটোতে বেগ, ডিভিটা ক্ষুদ্র অংশের জন্য বেগ আছে, ভিটা বেগ, কথা হবে ডিভি, কত হবে ডট ডিভি ছিল ডিভি ডিভি ইন্টু ভি ইন্টু কস জিরো। ঠিক আছে, তো কথা হবে মানটা 1 হয়ে যাবে, এখানে লিখে রাখবে, অর্থাৎ সমান এম ইন্টু ইন্টিগ্রেশন অফ এ টু বি ভি ডিভি, এখানে লিখে রাখতে পারো যে ভি আর প্যারালাল টু ডিভি একই জিনিস। তাহলে কত আসলে কত, এটা ভি আছে, পাওয়ার কত আছে 1, ইন্টিগ্রেশনে কী হবে 1 যোগ হবে আর নিচে ভাগ হবে, তাহলে এম। এবার দেখো যখন এখানে আমি এ টু বি লিখবো না, আমরা এখানে ভি ফর্মে নিয়ে আসছি, ধরো না এই পয়েন্টে বেগ কথা বলেছিলাম ভি এ, আর এই পয়েন্টে বেগ কথা ভি বি, তাহলে এখানে লিখবো ভি এ, এটা লিখবো কি ভি বি, যেখানে লিখে রাখতো যে এ বিন্দুতে বেগ হচ্ছে ভি এ আর বি বিন্দুতে বেগ হচ্ছে ভি বি, তাহলে কত আসছে কত, এম বাইরে বেরিয়ে আছে, এখানে ভি এ কত পাওয়ার হচ্ছে, ভি এ পাওয়ার হচ্ছে কত 1 + 1 হলো, নিচে 1 + 1 করলাম, তাই তো, পাওয়ার 1 বৃদ্ধি হলো আর মোট ভাগ হয়ে গেল, আর অবকরণের সময় কী হয়, পাওয়ারটা 1 হ্রাস হয়ে যায়। ঠিক
ঠিক আছে, এরপর এক কাজ করো, এরকম লিখছি না, 2 করে দিলাম, এটা করে 2 করে দিলাম, কত আছে ভি এ থেকে ভি বি, তাহলে একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট কত হবে হাফ এম, আপার লিমিট ভি বি বসলো তার স্কোয়ার মাইনাস ভি এ তার স্কোয়ার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ভি এর জায়গায় একবার ভি বি বসাবো প্রথমে, তারপর কত ভি এ বসাবো, যে ভ্যারিয়েবলটা থাকে তার মানটা বসাতে হয়, এটা আপার লিমিট এটা লোয়ার লিমিট। তাহলে কত আসছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ কি কাইনেটিক এনার্জি অ্যাট বি মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট এ, তারপরে কী নির্দেশ করছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাই তো? ঠিক আছে, তাহলে কি লিখতে পারি যে বস্তুটার পর কৃতকার্য সমান কত হবে গতিশক্তির পরিবর্তন, কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। নোট করে নাও তাড়াতাড়ি, এখানে লিখে রাখো বস্তু কর্তৃক কোনো বস্তুর বল দ্বারা কৃতকার্য বস্তুর গতিশক্তির পরিবর্তনের সাথে সমান। বা সমান চিহ্ন দেখতে পারো, কৃতকার্য সমান কি হলো গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে কি ওয়ার্ক এনার্জি থিওরাম। ঠিক আছে, কোনো বস্তু কর্তৃক বল দ্বারা কৃতকার্য, কোনো বস্তু কর্তৃক বল দ্বারা কৃতকার্য সমান কি গতিশক্তির পরিবর্তন। নোট করে নাও এটা, এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। তাহলে এই পয়েন্টে গতিশক্তি কত ছিল হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, কত হলো হাফ এম ভি বি স্কোয়ার। তাহলে কার্য করেছি বলে গতিশক্তি বাড়তে পারে, যদি বিরুদ্ধে কার্য করি তাহলে কী হবে গতিশক্তি হ্রাস পাবে। ঠিক আছে, আমি যদি বলটা অপোজিট সাইডে প্রয়োগ করতাম বিরুদ্ধ বল, তাহলে কী হতো গতিশক্তি হ্রাস পেত, তাহলে এটা মানটা কত হতো, এটা নেগেটিভ হয়ে যেত তখন, এটা পজিটিভ হলে মানে কি বৃদ্ধি পাচ্ছে বল দ্বারা কৃতকার্য, আর নেগেটিভ হলে বলের বিরুদ্ধে কৃতকার্য। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো কাইনেটিক এনার্জি ডিউ টু এক্সপ্লোসিভ ফোর্স। ধরো না কোনো একটা বস্তু আছে, নিউক্লিয়ার বিভাজনের ক্ষেত্রে হয় যে একটা বস্তু বিস্ফোরিত হয়ে, ঠিক আছে, দুটো টুকরে ভাগ হলো, তাহলে সেক্ষেত্রে গতিশক্তিটা কেমনভাবে ভাগ হবে। ধরো একটা বস্তু ছিল সমগ্র ভর হচ্ছে এটা সামথিং আছে, সেটা যখন ভেঙে গেল, এটা এম ভর আছে, ভেঙে গেলো, এটা হলো কি M1 আর এটা M2তে ভেঙে গেল, M1 M2। ধরে নাও M1 গ্রেটার দেন M2, তাহলে এদের গতিশক্তিটা কেমন হবে প্রত্যেকটা বস্তু কণার, প্রতিটি ভাগের গতিশক্তি কত হবে। এর ধরনের কত K1, এর হচ্ছে K2। ঠিক আছে, তাহলে এ বেগ লাভ করেছে কত ধরে নাও V1 আর এ বেগ লাভ করেছে V2, তাহলে কত লিখতে পারি আমি K1, অর্থাৎ কি প্রথমটা গতিশক্তি কত হবে হাফ M1 V1 স্কোয়ার, আর K2 কত হবে হাফ M2 V2 স্কোয়ার। কোনো অসুবিধা নেই। এবার দেখো তো এটা বিস্ফোরণ হচ্ছে, তাহলে আমি কি ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাতে পারি। বিস্ফোরণ যখন ঘটছে যে মুহূর্তে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছে না, এর যা শক্তি ছিল ভেতরে সেই শক্তির কিছু অংশ কী হচ্ছে বিস্ফোরিত হয়ে কিছুটা নষ্ট হতে পারে আর শব্দ শক্তি বা আলোক শক্তিতে, আর বাকিটা এর পাবে। তাহলে কি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, এক্সটার্নাল ফোর্স। তাহলে এখান থেকে আমি কী লাগাতে পারি, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী কী হবে কি বিস্ফোরণের আগে বিস্ফোরণের
বিস্ফোরণের আগে ভরবেগ সমান পরে ভরবেগ। কত ছিল আগে? দেখো প্রাথমিক অবস্থায় ধরো বেগ ছিল 0, এই বেগ হচ্ছিল প্রাথমিক অবস্থায় বেগ ছিল 0, তাহলে 0 ইন্টু কথা হলো m সমান কথা হবে m1v1 প্লাস m2v2। তাহলে এখান থেকে লিখতে পারি তো আমি যে m1v1 ইকুয়াল টু মাইনাস m2v2। আমি এখান থেকে m1 বা v1 এর মান বের করে নিচ্ছি। v1 ইকুয়াল কথা হলো মাইনাস m2v2 বাই m1। ঠিক আছে, এটা k2। তাহলে দেখো তো k1 বাই k2 করো, k1 বাই k2 কত আসছে হাফ m1v1 স্কোয়ার বাই হাফ m2v2 স্কোয়ার। আমি এখানে v1 এর মানটা পুট করে দাও, তাহলে কত আসছে হাফ হাফ কেটে দাও, তাহলে m1v1 বলতে কোনটা m2v2 বাই m1 হোল স্কোয়ার হবে বাই কত হলো m2v2 স্কোয়ার। দেখো করতে পারি। এবার দেখো কত আসছে m1 ইন্টু m2 স্কোয়ার v2 স্কোয়ার ডিভাইড বাই কত m1 স্কোয়ার ডিভাইড বাই m2v2 স্কোয়ার। এটা একটা কেটে দাও, এই m2 কেটে গেল, এখানে v2 কেটে গেল, থাকলো কি আমার m2 বাই m1। তাহলে k1 গ্রেটার ইকুয়াল বাই k2 এখানে কত এলো m2 বাই m1, এটা কত লেস দেন 1 আসবে তো? সে যাই আসুক আমার দেখার দরকার নাই। এবার দেখো আমি k1 এর মান বের করছি। দেখো এবার কত k1 বাই k2 প্লাস 1 করলাম, তাহলে m2 প্লাস m1 m2 বাই m1 প্লাস 1 করলাম, উভয় পক্ষে 1 যোগ করলাম, তাহলে কত আসলে কত k1 প্লাস k2 বাই k2 ইকুয়াল টু কত আসছে m2 প্লাস m1 বাই m1। যদি বিস্ফোরণের আগে মোট গতিশক্তি যদি k থাকে, এটা আমি লিখলাম কত যে k1 প্লাস k2 ইকুয়াল টু k আর m1 প্লাস m2 ইকুয়াল টু m। এটা তো বলা আছে আগে, এখানে বলা আছে, তাহলে কি লিখবো আমি k বাই k2 সমান কত লিখবো m2 বাই m1 বাই m1। তাহলে k2 মান কত আসছে m1 ইন্টু k ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে তোমার কত এটা হলো। তাহলে k1 মান কত আসবে গো k1, দেখো এখানে k2 আছে বলে 1 এসছে, এখানে কত আসবে k1 আছে বলে কত আসবে m2 বাই ইন্টু k বাই m1 প্লাস m2। এখানে k1 হলে কত হবে m2 আর k2 হলে কত হবে m1। এটা শুধু দেওয়া হয়েছে শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে, যদি এরকম কেস কোনদিন হয় যে বিস্ফোরণ হয় তাহলে কার গতিশক্তি বেশি কম এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, কার গতিশক্তি বেশি কম এখান থেকে পাওয়া যাবে, এবং এগুলোও করা যাবে। আগেরটা নোট করে নাও। আজকে পর্যন্ত থাক, ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।